আলোচনা করব কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র নিয়ে। জন্ম সময়ে যারা কর্কট রাশিতে জন্মগ্রহণ করেছেন এবং জন্ম নক্ষত্র অশ্লেষা, তারা আসলে মানুষ হিসেবে কেমন এবং তাদের জীবনের বিভিন্ন দিক, এইগুলো নিয়ে আলোচনা হবে। এটি হচ্ছে আপনার বেসিক ভিডিও। প্রত্যেকটা নক্ষত্রের জন্য এই চ্যানেলে একটা করে বেসিক ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে আপনারা নিজেদেরকে জানতে পারেন, যা আপনাদের জীবনের নানান বিষয় সম্পর্কে আপনাদেরকেই অবগত করে, সতর্ক করে। তো আমি শুরু করব ভিডিও আলোচনা, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে কিন্তু শুনতে হবে। এই ভিডিও আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমি কোনো কিছু দেখে পড়ছি। না, বিষয়টা মোটেও এমন না। আমার সামনে কিছু অ্যানালাইসিস আছে, সেটা লিখিত আকারে না, এটা ছক আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই যে দেখুন, আমার সামনে এই বিষয়টা আছে, এইটাই আমি দেখে দেখে বিশ্লেষণ করব এবং আপনাদেরকে শোনাবো। ঠিক আছে? তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। প্রথমেই আমি আলোচনা করব অশ্লেষা নক্ষত্র এর স্বাস্থ্যগত বিষয় নিয়ে, অর্থাৎ জন্ম সময় আপনার স্বাস্থ্য কেমন ছিল এবং আজীবন স্বাস্থ্যটা মোটামুটি কেমন যাবে, এভারেজ কেমন যাবে সেটি নিয়ে। অশ্লেষা নক্ষত্রের মূল অধিপতি হলো বুধ। এই বুধ তুঙ্গি হয় কন্যাতে। এই কন্যাতে 3টি তারা আছে। এই তারা 3টি হলো খেম তারা, প্রত্যরী তারা এবং সাধক তারা। খেম সাফল্য সুখের ইঙ্গিত দেয়, আর সাধক তারা লক্ষ্য অর্জনে খুব বেশি অনুশীলনকারী, অধ্যবসায়ী, এরকম বোঝায়। সাধক তারাও অত্যন্ত ভালো তারা। কিন্তু প্রত্যরী তারা মানে বিপক্ষকে বোঝায়, অর্থাৎ আপনার জীবনে যারা বিপক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে। তো তাহলে দেখুন, আপনার যে নক্ষত্র অধিপতি বুধ, সে যেখানে গিয়ে তুঙ্গি হয় সেই ঘরে একটা বাধাকারক নক্ষত্র আছে, সেটি হচ্ছে হস্তা নক্ষত্র। অর্থাৎ আপনার জীবনে যদি হস্তা নক্ষত্রের মানুষের প্রভাব পড়ে, তাহলে আপনি সর্বোচ্চ অবস্থানে থেকেও সেখান থেকে পড়ে যেতে পারেন। কারণ আপনার মূল নক্ষত্র এটি কিন্তু তুঙ্গি হচ্ছে একটা ঘরে গিয়ে, কিন্তু সেখানে বিপত্তি আছে। এর অর্থ নানানভাবে বিশ্লেষণ করা যেতে পারে। একটা হলো, আপনি যখন লাইফে অনেক বড় কিছু করবেন বা বড় জায়গায় গিয়ে পৌঁছে যাবেন, সেখানে বাধা দেওয়ার মতো ব্যক্তি থাকবে। আর সেই বাধা দেওয়া ব্যক্তি যদি হস্তা নক্ষত্রের হয়ে থাকে, তাহলে এই সমস্যাটা বেশি হবে। বুঝতে পেরেছেন? শুধু হস্তা নক্ষত্র না, এটি চন্দ্রের অন্য নক্ষত্রগুলো হলেও একই ঘটনা ঘটবে। হতে পারে সেটি রোহিণী নক্ষত্র, মানে 4 নম্বর নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র আপনার জীবনের বাধা হিসেবে কাজ করবে। আবার শ্রবণা নক্ষত্র মকর রাশি হলেও বাধা হিসেবে কাজ করবে। তো সবাই তো বাধা দিবে, ঠিক আছে, কিন্তু প্রচেষ্টার ক্ষেত্রে বাধা হচ্ছে সবচেয়ে বড় বাধা। এই বাধাটা দিবে। এটি আপনার বন্ধু পর্যায়ের কেউ হতে পারে, সমবয়সী কেউ হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা যদি বন্ধু পর্যায়ের হয়ে থাকে, তাহলে তারা আপনার প্রচেষ্টাতেই বাধা দেবে, অর্থাৎ চেষ্টাই করতে দিবে না, নানা রকমের বিপত্তি সৃষ্টি করবে। এখানে বিপক্ষ হিসেবে কাজ করবে, যা হচ্ছে প্রত্যরী তারা হিসেবে কাজ করবে আপনার জীবনে। আর যদি সপ্তম স্থান থেকে বাধা দেয়, অর্থাৎ শ্রবণা নক্ষত্র বাধা দেয়, তাহলে সে আপনার জীবনসঙ্গী হিসেবে বাধা দিতে পারে, আপনার বিজনেস পার্টনার হিসেবে বাধা দিতে পারে, আপনার কোনো সহায়তাকারী হিসেবে বাধা দিতে পারে। অর্থাৎ সহায়তাকারী মানে হচ্ছে আপনার হেল্পার, অর্থাৎ আপনার সাথে সাথে থাকে, আপনাকে বিভিন্ন কাজে সহায়তা করে, কিন্তু সহায়তাকারী হয়েও বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে। এরপরে আরেকটা নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। এখান থেকে আয়ের ক্ষেত্রে বাধা দিতে পারে রোহিণী নক্ষত্র, এবং সেখান থেকে আপনাকে বিভিন্নভাবে নানা রকমের অপরচুনিটি আসলে সেইগুলো ব্লক করার ক্ষেত্রে আপনাকে প্ররোচিত করতে পারে এবং সামনের দিকে এগোতে বাধা দিতে পারে, এই রকম বিষয়টা। তো তাহলে আমরা জানতে পারলাম যে আপনি প্রচেষ্টার ক্ষেত্রে
লাইফে সবচেয়ে বেশি ভালো করবেন। বুধ যখন তুঙ্গি হচ্ছে, সে তুঙ্গি হচ্ছে প্রচেষ্টার ক্ষেত্রে, অর্থাৎ আপনার সবচেয়ে শক্তি কোথায়, সবচেয়ে বড় শক্তি কোথায়, প্রচেষ্টার ক্ষেত্রে। পরাক্রমী, খুব বেশি পরাক্রমী ব্যক্তি আপনি, এটি বোঝায়। এবং সেই ক্ষেত্রে আপনি কি কি লাভ করতে পারেন, অর্থাৎ আপনি যখন চরমভাবে পরাক্রমী হয়ে উঠলেন, অনেক শক্তিশালী হয়ে উঠলেন, সেক্ষেত্রে আপনার আসলে কোন কোন দিকগুলো ফুটে উঠছে, দুটো দিক ফুটে উঠছে, দুটো নক্ষত্র আপনাকে হেল্প করছে। সেই নক্ষত্র দুটো কি? রবিন নক্ষত্র, খেম তারা, অর্থাৎ সাফল্য এবং সুখ, এই বিষয়টা অবশ্যই বৃদ্ধি পাবে। জন্ম সময় যদি কোনো শুভ গ্রহ উত্তর ফাল্গুনী নক্ষত্র অবস্থান করে, ভালো করে শুনুন, উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ সিংহ এবং কন্যাতে রবির যে একটা নক্ষত্র আছে 12 নম্বর নক্ষত্র, এই নক্ষত্রে যদি শুভ কোনো গ্রহ থাকে, বিশেষ করে বুধ, বৃহস্পতি অথবা শুক্র, এরা যদি কেউ এখানে থাকে, বুধ থাকলে সবচেয়ে ভালো, তাহলে আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন। মানে সুখ এবং শান্তি, সাফল্য, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার জীবনে আসবে। এটি কিন্তু বুধের এইখানে থাকার জন্য আপনি এগুলো পাবেন। আর যদি সাধক তারাই থাকে, অর্থাৎ চিত্রা নক্ষত্রে থাকে, তাহলেও আপনি লাভ করবেন এক দৃঢ়তা, কোনো সাফল্য বা কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে আপনি খুব বেশি দৃঢ়চেতা ব্যক্তি হবেন, এটি বোঝায়। আর বুধ তুঙ্গিত হলো কন্যাতে, কিন্তু বুধ নিচস্থ হয় কোথায়? নিচস্থ হয় হচ্ছে মীনের ঘরে গিয়ে। তাহলে দেখুন, মীনের ঘরে আমরা কি কি তারা দেখতে পাই, একটু দেখে আসি। মীনের ঘরে আমরা 3টা তারা দেখতে পাই। একটা হচ্ছে আপনার জন্ম তারা, একটা দেখতে পাই মিত্র তারা এবং অতি মিত্র তারা। মিত্র তারা হচ্ছে শনির, বৃহস্পতির, এবং অতি মিত্র হচ্ছে শনির, অর্থাৎ এখানে কোনো নেগেটিভিটি নেই। তাহলে জন্ম সময়ে যদি আপনার কোনো গ্রহ এখানে থাকে, এই মীনের ঘরে থাকে, শুভ গ্রহ এখানে কোনো তারাই যদি থাকে, তাহলে খুবই ভালো। বিশেষ করে মাঝের যে তারাটা, অর্থাৎ অতি মিত্র তারা, এটি হচ্ছে আপনার জন্য সমুদয় নারী, যা দ্বারা আপনার জীবনসঙ্গীকে নির্দেশ করে, খুব ভালো বন্ধুত্ব, এরকম সম্পর্ককে নির্দেশ করে। যদি আপনি বিবাহের ক্ষেত্রে 26 নম্বর নক্ষত্রকে বেছে নেন, অর্থাৎ মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বুঝতে পেরেছেন নিশ্চয়ই, মীন রাশির 26 নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের মানুষকে যদি আপনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনার জন্য। এর চেয়ে ভালো আর হতে পারে না, কারণ এখানে কোনো দোষ নেই। এবং এটি হচ্ছে আপনার অতিমিত্র তারা এবং 26 নম্বর তারা, যা সমুদয় নারীকে নির্দেশ করে আপনার, এই জন্য আপনার জন্য বেস্ট এটা। তাহলে বুঝতে পারলেন যে আপনি কাকে বিবাহ করবেন। আর তাছাড়াও আমি বলছিলাম, নক্ষত্র হিসেবে বুধ, নক্ষত্র অধিপতি বুধ এসে এখানে নিচস্থ হয়, এই মীনের ঘরে নিচস্থ হয়, কিন্তু এখানে তার কোনো দোষ নেই, অর্থাৎ এখানে 3টা নক্ষত্র আপনার আছে, সেই 3টা নক্ষত্রই পজিটিভ। এর অর্থ হলো আপনার জীবনে যদি দুর্দিনও আসে, কঠিন সময়ও যদি আসে, যদি আপনাকে বিনীতও হওয়া লাগে, তারপরেও কিন্তু আপনার পরাজয় হচ্ছে না, কারণ এটা নবম ঘর এবং এটা আপনার ত্রিকোণ এবং এখানে সমুদয়ের ঘর রয়েছে, যার কারণে আপনি জীবনসঙ্গী থেকে হেল্প পাবেন, বা এরকম কঠিন পরিস্থিতিতে জীবনসঙ্গীর থেকে যথেষ্ট হেল্প পাবেন, বা জীবনসঙ্গী আপনার জীবনে জুটে যাবে, চলে আসবে, এরকম নানান বিষয় দেখায়। তার মানে এই জায়গা কিন্তু অত্যন্ত ইতিবাচক আপনার জন্য, এটি বুঝতে পারলেন। তাহলে বুধ যদি তুঙ্গি হয়, তাহলে আপনার প্রচেষ্টা বল বাড়বে এবং 2-3টা বিষয় আমি বললাম যা মাত্রাতিরিক্ত বাড়বে। কিন্তু একটা অংশ বললাম হস্তা নক্ষত্রের কথা, যে ওই নক্ষত্রের মানুষ যদি আপনার জীবনে এসে যায় তাহলে আপনার বিপদ হতে পারে, এটা বললাম বুধের তুঙ্গস্থ ক্ষেত্রের কথা। আর বুধ যদি নিচস্থ হয়, তাহলে আপনার কোনো সমস্যা নেই। তার মানে বোঝা গেল আপনার জন্য বিনয়ী ভালো, তাই না? বিনয়ী ভালো, অর্থাৎ আপনি যদি বিনীত হন, যদি নমনীয় হন, তাহলে আপনার জীবনে আরও বেশি উন্নতি, অর্থাৎ অন্য ক্ষেত্রগুলো আপনার জন্য স্ট্রং হবে। কি স্ট্রং হবে? আপনার জীবনে মিত্রতা বাড়বে, মিত্র নক্ষত্র আছে এখানে, মিত্রতা বাড়বে। আপনার জীবনে অতি মিত্রতার আগমন হবে, অর্থাৎ অতি মিত্র যারা ঘনিষ্ঠ বন্ধু তারা আসবে। আর কি হবে? জন্মতারা ওখানে আছে, জন্মতারার যে সমান অর্থাৎ ত্রিকোণ,
তো তাতে কী হবে, আপনার জীবনে স্বাস্থ্যের যে উন্নতি সেটি হবে। অর্থাৎ চিন্তা করছেন না, বুধের নিজস্ব ভাব, যার কারণে চিন্তা না করা, ভক্তিভাব জাগ্রত হওয়া, এই বিষয়গুলোর কারণে আপনার জীবনে কিন্তু স্বাস্থ্যের যে শুভ প্রভাব সেটি কিন্তু দেখবেন। অর্থাৎ শুভ স্বাস্থ্য লাভ হবে, স্বাস্থ্য লাভ। তাহলে বুঝলেন বুধের প্রভাবটা। এখন আমরা যদি এখন রাশির অধিপতিকে দেখি, এখানকার রাশির অধিপতিকে, কর্কটের রাশির অধিপতি, কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র কোথায় তুঙ্গি হয়? বৃষতে। এই বৃষ কেমন ঘর আপনার জন্য? বৃষ হচ্ছে এমন একটা ঘর যেটিতে অবস্থান করছে আপনার জন্য প্রত্যরী তারা, খেম তারা এবং সাধক তারা, যেটির কথা আমি কন্যাতে বলছিলাম। অর্থাৎ এখানে আপনার জন্য একটা বিপদ আছে, একটা বিপদ। সেই বিপদটা কি? ওই রোহিণী নক্ষত্র যে প্রত্যরী বা বিপক্ষ, এবং একই সাথে এখানে আছে আপনার একটা নারী, বিনাশ নারী। বুঝতে পারছেন ভয়াবহতা? বিনাশ নারী। এর মানে হলো আপনার রাশির অধিপতি চন্দ্র যদি তুঙ্গি হয়, যেখানে গিয়ে তুঙ্গি হয় সেখানে একই সমস্যা রয়েছে। সেখানে গিয়ে আপনি সাফল্য সুখের চরম পর্যায়ে পৌঁছাতে পারেন। আপনি সেখানে গিয়ে লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত দৃঢ় এরকম অবস্থান নিতে পারেন। আবার এমনও হতে পারে আপনার বিপক্ষ আপনার বিনাশের কারণ হবে। অর্থাৎ আপনি যখন লাইফের চূড়ান্ত পর্যায়ে উঠে যাবেন তখন আপনার বিপক্ষ সৃষ্টি হবে এবং সে আপনার বিনাশের কারণ হবে। বুঝতে পারলেন? এবার আমরা দেখব এই চন্দ্র যদি তুঙ্গি না হয়ে নিঃস্ত হয় তাহলে কি হতো। নিঃস্ত হলে সে চলে যাচ্ছে ত্রিকোণে এবং সেখানে থাকছে 3টি নক্ষত্র, জন্ম তারা, মিত্র তারা এবং অতিমিত্র তারা। তার মানে এখানেও নমনীয় হলে আপনার জন্য ভালো। এখানেও সেই নমনীয়তার কথাই আমি আবার বলবো। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের জীবনে যদি সে অত্যন্ত উচ্চ পর্যায়ে যায় তাহলে তার জীবনে শত্রুর আগমন অবশ্যই হয় এবং তাকে অনেক স্ট্রাগল করতে হয়। কারণ চন্দ্র সমুদ্রের ঢেউয়ের মতন ওঠানামা তার জীবনে। কিন্তু সে যদি নমনীয় থাকে, সে যদি ভক্তিমান হয়, সে যদি উগ্র না হয়, সে যদি শান্ত থাকে, তাহলে তার কোথাও কোনো সমস্যা নেই। তার জীবনে মিত্র অতি মিত্রের আগমন তো হচ্ছেই, সেই সাথে তার সুস্বাস্থ্য লাভ হচ্ছে। তাহলে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষের কেমন হওয়া উচিত? অবশ্যই খুব বেশি শান্ত স্বভাবের হওয়া উচিত। এটি হলে তার জীবনের সমস্যা অনেক কিছুই সমাধান হয়ে গেল। আপনারা দেখবেন কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যারা বেশি সফল হয়েছে তারা ওই সফলতার সাথে সাথে বিপদেও পড়েছে। বুঝতে পারলেন? এখন আমরা স্বাস্থ্যের বিষয় দেখলাম, জীবনী শক্তির বিষয় তো আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা দেখে নেব এই নক্ষত্রের সম্পদ এবং বাক্যভাব, মানুষের সাথে তাদের আচরণ কেমন হয়। আমরা সম্পদ এবং বাক্যের ঘরে গিয়ে দেখতে পাচ্ছি এখানে দুটো নারী শুভ আছে, একটা নারী হচ্ছে, একটা তারা হচ্ছে অশুভ আছে। এখানে আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে নেগেটিভ ধরছি, যেটি বিপদ তারা হিসেবে কাজ করছে, যার কারণে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের জীবনে বিপদের কারণ হয়ে আবির্ভূত হবে। বুঝতে পারলেন? আমরা ওই তারার মানুষকে বাদ রেখে দুটো তারা আছে, সেই দুটো তারা হচ্ছে একটা সম্পদ তারা, আরেকটা হচ্ছে খেম তারা, অর্থাৎ ওই সাফল্য সুখের কারণ। তো জন্ম সময়ে যদি কোনো গ্রহ পূর্ব ফাল্গুনিতে থাকে তাহলে আমরা সেটিকে বিপদের কারণ হিসেবে ধরব। তবে যদি শুভ গ্রহ থাকে ওখানে তাহলে ভালো। নেগেটিভ গ্রহ থাকলেই আমরা বিপদের কারণ হিসেবে ধরব, সম্পদ নাশের কারণ হিসেবে ধরব। এবং যদি 10 নম্বর নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে কোনো গ্রহ থাকে বা হচ্ছে উত্তর ফাল্গুনিতে কোনো গ্রহ থাকে তাহলে আমরা শুভ হিসেবে দেখব। শুভ গ্রহ থাকলে শুভ, অশুভ থাকলে অশুভ হওয়ার চান্স বেশি থাকবে। তো তার মানে আমরা এখানে সম্পদের বিষয়টা একটু দেখে নিই। এবার এখানকার অধিপতি রবি, সে কোথায় যাচ্ছে? এই রবি তুঙ্গি হয় মেষে। তো মেষে তুঙ্গি হলে সেখানে ওই একইভাবে 3টি তারা আছে, সম্পদ তারা, বিপদ তারা, খেম তারা। তো সেখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে কর্মের মাধ্যমে, কারণ এটি হচ্ছে আপনার কর্মঘর।
তাহলে অশ্লেষা নক্ষত্রে সম্পদ মূলত বৃদ্ধি পায় কিভাবে? কর্মের মাধ্যমে। আর আছে কি? সূর্যের চিহ্ন আছে এখানে, অর্থাৎ খেমতারা, অর্থাৎ সাফল্য এবং সুখ, এই বিষয়টার সাথে তার সম্পদের সম্পূর্ণ কানেকশন রয়েছে। অর্থাৎ তার জীবনে কর্মই যেন তার জীবনে সুখ, এবং তার জীবনে সুখ বৃদ্ধি পেলেও তার কর্মক্ষেত্রে উন্নতি হতে দেখা যায়। এই দুটো একটার সাথে আর একটা কানেক্টেড। আর বিপদের কথা বলবো, কর্মক্ষেত্রে বিপদ তার সম্পদ নাশের কারণ, এটি মনে রাখবেন। তাহলে আমরা এই রবির উচ্চস্থ স্থান সম্পর্কে জানলাম, এবার নিচস্থ ক্ষেত্র সম্পর্কে জানব। যদি এই রবি নিচস্থ হতো তাহলে কি হতো? নিচস্থভাবে গিয়ে সর্বোচ্চ নিচে কি হতে পারে? এখানে আমরা দেখতে পাচ্ছি তুলাতে কি হচ্ছে? 3টি নক্ষত্র আছে এখানে। একটা হচ্ছে সাধক, তারপরে বধ, তারপরে মিত্র তারা, তিনটা তারা আছে। তা আমরা দেখতে পাচ্ছি এই জাতকের, মানে এই অশ্লেষা নক্ষত্রের জাতকের যদি সম্পদ হ্রাস পায় তাহলে তার বধ তারাও কিন্তু এখানে আছে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার হতে পারে। অর্থাৎ এই ধরনের জাতক জাতিকাদের সম্পদ হ্রাস পাওয়া তার জীবন নাশের সমান। দেখতে পারলেন, সম্পদ হ্রাস পেলে জীবন নাশ হতে পারে, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হতে পারে? বিপদ হতে পারে। তাহলে ভালো কোনটা? সম্পদ অনেক বাড়লো, অনেক, তাহলে তার সর্বোচ্চ কি হতে পারে? বিপদ। আর সম্পদ নাশ হলো, সম্পদ হ্রাস পেতে থাকলো, কি হতে পারে সর্বোচ্চ? মৃত্যু। বুঝতে পারলেন? তো এর থেকে আমরা স্পষ্ট হলাম যে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ হ্রাস পেলে তাদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় এবং তাদের জীবনী শক্তি অতি দ্রুত কমতে থাকে, এটি কিন্তু হয়ে থাকে। এবং তার সম্পদ হ্রাস পেলে তার মানসিক বল অনেক কমে যায়। এখানে আমরা সাধক তারাকে দেখতে পাই এবং মিত্র তারাকে দেখতে পাই। তার মানে হলো জাতক জাতিকাদের যদি সম্পদ হ্রাস পেতে থাকে তাহলে তাদের মধ্যে সাধকের স্বভাব আসে, অর্থাৎ তারা লক্ষ্য অর্জনের জন্য মরিয়া হয় এবং অনেক বেশি ধ্যানস্থ হতে শেখে। টোটালি তারা হচ্ছে একাগ্র হতে শেখে, একাগ্রচিত্ত হয় এবং খুব স্থির হয়। অশ্লেষা নক্ষত্রের তার মানে আপনারা বুঝতে পারলেন, কোনো বিপদ আপদ আসলে যখন দেখছে যে সম্পদ হ্রাস পেতে শুরু করেছে, সম্পদ কমছে, তখন তাদের এর থেকে উত্থানের উপায় কি? একাগ্র হওয়া। এটি কিন্তু তার মূল মন্ত্র, তার জীবনের গোপন কথা। এবং এই সময়ে তার জীবনে আর একটা জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে মিত্র তারা যেটি বলছে সেটি হচ্ছে মিত্রতার বন্ধন, অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করতে হবে, মিত্র সংখ্যা বাড়াতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই সময়ে তার জীবনে যদি মিত্রের আগমন ঘটে তাহলে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে, সম্পদ আবার বাড়তে শুরু করবে। আর মানুষের সাথে মিত্রতা বৃদ্ধি করতে পারলে তার এই পরিস্থিতিও আস্তে আস্তে কেটে যেতে থাকবে। তাহলে আপনারা কিন্তু আপনাদের জীবনে অনেক গোপন কথা জানতে পারছেন এই ভিডিও থেকে। আমরা এখন তার একটু শত্রু ঘরটা বিবেচনা করব। শত্রু ঘর, আমরা শত্রু ঘরে দেখতে পাই আবারও 3টি তারাকে। সেখানে সম্পদ, বিপদ এবং খেম তারা অবস্থিত। তো সেখানে ষষ্ঠ ঘর এবং সেখানে কিন্তু বিপদ তারা আছে। এবং এই তারাটা আবারও বলছি সেই শুক্রের সেই নক্ষত্র, অর্থাৎ পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং ভরণী, এই 3 ধারা থেকে আপনারা সাবধান থাকবেন। জন্ম সময়ে আপনার যদি কোনো নক্ষত্র বা কোনো গ্রহ এই 3 নক্ষত্রে থাকে, অশুভ গ্রহ হয়ে যদি এখানে থাকে তাহলে তো বিপদ আরও বাড়লো। আর যদি কোনো শুভ গ্রহ এই নক্ষত্রে থাকে তাহলে এর অশুভত্ব কাটলো, কিছুটা কমলো অশুভত্ব, এটিই বলবো। তো আপনারা দেখবেন আপনাদের এই পূর্বাষাঢ়া মানে 20 নম্বর নক্ষত্র, তারপরে হচ্ছে ভরণী মানে 2 নম্বর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী 11 নম্বর নক্ষত্র, এখানে কোনো গ্রহ আছে কি না এটি দেখবেন। তো আমরা যদি জীবনসঙ্গী নির্বাচন করতে চাই তাহলে আমরা কি ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাকে অ্যাকসেপ্ট করব? কখনো না। ভরণী না, পূর্ব ফাল্গুনী না, এগুলো কিন্তু বাদ। আমি এর আগে এটাও বলেছি হস্তা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, এটি
এবং শ্রবণা নক্ষত্র, এদেরকেও কিন্তু বাদ রাখতে হবে। এরপরে আমি কথা বলবো সাংঘাতিক নারী নিয়ে। আপনার জীবনে আরেকটা নারীর মানুষ আছে, আরেকটা তারার মানুষ আছে যারা হচ্ছে আপনার জন্য নেগেটিভ, অত্যন্ত নেগেটিভ। আপনার জীবনের আমি বলছিলাম এর আগে বিনাশ নারীর কথা। বিনাশ নারী মানে হচ্ছে চন্দ্রের যে লোকজন আছে, আমরা আপনার জীবন থেকে চন্দ্রের মানুষকে নেগেটিভ হিসেবে বাদ দিয়ে দিচ্ছি, শুক্রের মানুষকে নেগেটিভ হিসেবে বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা বাদ দিব, সেটি হচ্ছে রাহু। রাহু হচ্ছে আপনার সাংঘাতিক নারী, অর্থাৎ সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে, সাংঘাতিক বিপদ আপদ ঘটাতে পারে এই শ্রেণীর মানুষ। তো সেটি কি? সেটি হচ্ছে শতবিশা নক্ষত্র। তারপরে আসবে আদ্রা নক্ষত্র, আরেকটা আসবে স্বাতী নক্ষত্র। এরা কিন্তু সাংঘাতিক বিষয় ঘটাতে পারে। সাংঘাতিক কেমন? মৃত্যু, সাংঘাতিক ঘটনা, মৃত্যু সমবিপদ, এরকম ঘটনা ঘটাতে পারে। তো তাহলে যারা আপনার মৃত্যুর কারণ হতে পারে, তাহলে এই ধরনের মানুষ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আমরা জীবনসঙ্গী হিসেবে অবশ্যই এরকম মানুষকে বেছে নিব না যারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অথবা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অথবা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এদের থেকে আমরা সাবধান থাকব। তাহলে আমরা বেছে নিব কাদেরকে? এটি তো প্রশ্ন, তাই না? আমরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে রাশির দিক থেকে বাঁচবো হচ্ছে 3টা রাশিকে প্রাধান্য দিয়ে। সেটি হচ্ছে মীন, অথবা কর্কট, অথবা বৃশ্চিক। এই 3 রাশির মানুষ সবচেয়ে ভালো। আর নক্ষত্র আপনারা নিতে পারেন, এইদিকে আছে যেমন আপনাদেরকে আগেই বলেছিলাম উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, তারপরে রেবতী। এই দিকে আছে পুনর্বসু নক্ষত্র নিতে পারেন, পুষ্যা নক্ষত্র নিতে পারেন, তারপরে অশ্লেষা নিতে পারেন। এই দিকে আছে বিশাখা, তারপরে আছে অনুরাধা, এরপরে আছে জ্যেষ্ঠা। এই নক্ষত্রগুলো কিন্তু ভালো, এটা নিতে পারেন। তো এই নক্ষত্রের মানুষ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। এরা আপনার জীবন সঙ্গী হলে আপনার জীবনে অত্যন্ত শুভ অবদান রাখতে পারবে। তাহলে আপনি জীবনসঙ্গীর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই, বিজনেস পার্টনার বলেন, বন্ধুত্ব বলেন, সকল ক্ষেত্রে সহযোগী হিসেবে আপনি এদেরকে সাথে রাখলে সকল ক্ষেত্রে লাভবান হবেন। আর বিপদের কথা তো আপনাকে আমি বলেইছি যে সাবধান থাকবেন রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র থেকে। কারণ এরা হতে পারে আপনার বিপদের কারণ, বিপক্ষ হিসেবে কাজ করবে। এবং রোহিণী নক্ষত্রের মানুষ বিশেষ করে আপনার বিনাশের কারণ হতে পারে। ওইদিকে আরেকটা নারীর কথা বলছিলাম, তারার কথা বলছিলাম, সেটা হচ্ছে ভরণী নক্ষত্র, তারপরে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। এরা আপনার জীবনে বিপদের কারণ হতে পারে। তারপরে বলছিলাম শতবিশা নক্ষত্রের কথা, শতবিশা, তারপরে আছে আদ্রা, এরপরে আছে স্বাতী নক্ষত্র। এরা কিন্তু আপনার জন্য মৃত্যুর কারণ হতে পারে। বিশেষ করে শতবিশা নক্ষত্র আপনার জীবনে সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে। তাহলে দেখুন, এত ক্লিয়ার করে স্পেসিফিক করে কিন্তু আপনাকে নক্ষত্র বলে দিচ্ছি। এখন আর যে নক্ষত্রগুলো থাকছে আমি তাদের কথা একটু বলবো। যদি আপনি আপনার জীবনে কেতু প্রধান ব্যক্তিকে বেছে নেন, অর্থাৎ অশ্বিনী, মঘা, অথবা এখানে মূলা নক্ষত্র আছে, এদেরকে যদি বেছে নেন তাহলে আপনার জীবনে সম্পদ লাভ হতে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি এদেরকে বেছে নিতে পারেন যদি আপনার সম্পদের প্রতি আগ্রহ থাকে। তো আপনি যদি মেষ রাশির যে অশ্বিনী নক্ষত্র, এই নক্ষত্রের মানুষ বেছে নেন আপনার জীবনে, তাহলে আপনি কর্মক্ষেত্রের উন্নতির মাধ্যমে সম্পদ অর্জন করবেন। যদি আপনি সিংহ রাশির যে মঘা নক্ষত্র আছে, এই নক্ষত্রের মানুষকে বেছে নেন যে কোনো ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে বা পার্টনার হিসেবে, যেভাবেই নেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট সম্পর্ক তৈরির সাথে সাথেই সম্পদ পেয়ে যাবেন। সেক্ষেত্রে বিবাহ বা আত্মীয়তার সূত্রের মাধ্যমেই মূলত এগুলো হয়ে থাকে। আর যদি আপনি এখানে ধনু রাশির যে মূলা নক্ষত্র আছে,
এদেরকে যদি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বা সঙ্গী হিসেবে বেছে নেন বা পার্টনার হিসেবে বেছে নেন যে কোনোভাবে, তাহলে আপনি মূলত তার সাথে সংগ্রাম সংঘর্ষ করে কোনো একটা কাজ করে তারপরে অর্থ লাভ করবেন, এটি দেখাই। আমরা সাফল্য এবং সুখের ব্যাপারে একটু দেখব। সাফল্য এবং সুখের ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষকে। এরা সাফল্য বা সুখের ক্ষেত্রে আপনাকে কর্মক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে, সর্বদা হেল্প করবে। আবার যদি আপনি সিংহ রাশির যে উত্তর ফাল্গুনী আছে তাকে বেছে নেন, বা কন্যা আছে, বৃষতে আবার ওইদিকে কৃত্তিকা কিন্তু ছিল, বৃষটাও নিতে পারেন, সমস্যা নেই, মেষ বৃষ যেটাই নেন সমস্যা নেই। এদিকে কন্যা বা সিংহ এর যে উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে এটিকে যদি বেছে নেন, তাহলে আপনি জীবনে সম্পদ লাভ করবেন, তারপরে হচ্ছে সম্পদ লাভ করবেন এবং এর মাধ্যমে সুখ সাফল্য সব কিছু লাভ করতে পারবেন। জীবনে প্রচেষ্টা বল বাড়বে, আপনাকে মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে। আর ওইদিকে যদি আপনি ধনু রাশির যে এখানে উত্তরাষাঢ়া নক্ষত্র আছে এবং মকর রাশির যে উত্তরাষাঢ়া নক্ষত্র আছে, এদেরকে যদি আপনি আপনার জীবনে নিয়ে আসেন, তাহলেও আপনি এখান থেকে যথেষ্ট লাভবান হবেন, সুখ সাফল্য লাভ করতে পারবেন। তাহলে দেখুন, এই যে নক্ষত্রগুলোর কথা আমি বলছি, এরা কিন্তু আপনার জীবনে বেশ অবদান রাখতে পারবে। এরপর আরেকটা নক্ষত্রের কথা বলবো, লক্ষ্য অর্জনে যারা বেশি সহায়তা করতে পারে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। তো মঙ্গলের নক্ষত্র আছে কোথায় কোথায়? আমরা দেখতে পাই বৃষতে এবং মিথুনে মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র আছে। এই নক্ষত্র আপনার জীবনে লক্ষ্য অর্জনে যথেষ্ট সহায়তা করবে। এরপরে চিত্রা নক্ষত্র দেখতে পাই কন্যা এবং তুলাতে, এখান থেকেও আপনি জীবনসঙ্গী চয়ন করতে পারেন। তারপরে চয়ন করতে পারেন এই পাশে আছে হচ্ছে মকর এবং কুম্ভতে, সেখানেও আমরা ধনিষ্ঠা নক্ষত্র দেখতে পাই। কিন্তু প্রশ্ন হলো দুইটা ঘরে আছে, কিন্তু একটা নক্ষত্র দুইটা ঘরে, আমি কাকে বেছে নিব? প্রশ্ন আসে না? আমি আপনাকে এখানে সূত্র বলে দিচ্ছি। যখন আপনি আপনার বৈশিষ্ট্যকে দেখবেন, আপনার এই অশ্লেষা নক্ষত্র কোন ঘরে আছে, প্রশ্ন আসে কোন ঘরে আছে। তো দেখুন, এটি হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল, এরকম আমরা শুনেছি না, অগ্নি পৃথিবী বায়ু জল। তো এরকম যদি আমরা একটু হিসাব করি এবং চর স্থির দ্বৈত, তো আপনার ঘরটা কি চর মানে হচ্ছে আপনার ঘরটা চলনশীল ঘর, অর্থাৎ তারা সবসময় ছুটতে পছন্দ করে, এরকম বিষয়। তো চন্দ্রের যে ঘরটা কর্কট, এটা হচ্ছে চর সংক্রান্ত ঘর। তো আমরা দেখে নিব কোনো একটা নক্ষত্র যখন দুই ভাগে বিভক্ত হবে, তখন সেই নক্ষত্রটা যে অংশ চরের ঘরে থাকবে আমরা সেটাকে বেছে নিব। তো দেখুন, প্রথমেই দেখি এই যে কৃত্তিকা নক্ষত্র ছিল, সেই কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অংশ, এইটার কিছু অংশ চরে আছে, অর্থাৎ মেষে আছে, আমরা মেষের অংশ নেব, বৃষ না। আবার আমরা যখন মঙ্গলের নক্ষত্রকে দেখছি, মঙ্গলের নক্ষত্র দুটোতেই আছে, আমরা কোনোটাকেই নেব না, কারণ এটি চরের কোনো অংশই নেই। আবার এইদিকে আরেকটা মঙ্গলের নক্ষত্র চিত্রাকে দেখতে পাই, একটা আছে কন্যাতে, একটা আছে তুলাতে, আমরা নেব কোনটা? আমরা নেব তুলার অংশ। আবার ওইদিকে মঙ্গলের দুটো অংশ আছে, ধনিষ্ঠা নক্ষত্র, সেখানে একটা আছে মকরে আর এক অংশ আছে কুম্ভতে, আমরা নেব কোনটা? মকরের অংশ। বুঝলেন? অর্থাৎ আপনি যাকে নিতে যাচ্ছেন সে যদি কুম্ভের অংশে পড়ে যায় তাহলে বাদ, যদি মকরের অংশে থাকে তাহলে নেব। বুঝতে পারলেন? অর্থাৎ জন্ম সময়ে তার চন্দ্র বা রবি এই নক্ষত্র নিয়ে সে জন্মগ্রহণ করেছে, তাহলে আপনার জন্য সে শুভ হয়ে গেল। ওখানে গেলে যে অশুভ হয়ে গেল বিষয়টা এরকম না, কিন্তু শুভত্ব এই দিকেই বেশি। কর্ম নিয়ে একটু আলোচনা করি, আপনার জীবনের কর্মটা আসলে কেমন হয়ে থাকে। তো কর্মক্ষেত্রে বলবো যে এখানে তিনটা নক্ষত্র দেখা যায়, একটা হচ্ছে সম্পদ, তারপরে আরেকটা নক্ষত্র বিপদ, আরেকটা নক্ষত্র হচ্ছে ক্ষেম। অর্থাৎ আপনার জীবনটা কীরকম, এখানে আপনি লাইফে কর্ম করবেন সম্পদ অর্জনের জন্য এবং সাফল্য ও সুখ লাভের জন্য, এটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। তো কর্মক্ষেত্রে এখানকার মূল অধিপতি আমরা মঙ্গলকে দেখতে পাই। মঙ্গল তুঙ্গি হয় কোথায়? মঙ্গল তুঙ্গি হয় সপ্তমে, আপনার রাশি থেকে সপ্তম ঘরে। অর্থাৎ আপনি
কর্মক্ষেত্রে তখনই ভালো করবেন যখন আপনি আপনার বৈবাহিক জীবনে আপনার পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি কর্মে সাফল্য লাভ করবেন বিজনেস থেকে। যদি বিজনেসটা ঠিকভাবে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো করবেন। আর নিঃস্বস্ত হয় কোথায়? এই মঙ্গল নিঃস্বস্ত হয় হচ্ছে কর্কটে এসে। অর্থাৎ যদি কখনো আপনি স্বাস্থ্যের ব্যাপারে কর্ম করছেন কিন্তু স্বাস্থ্যের দিকে মনোযোগী না, তাহলে কিন্তু সমস্যা। অর্থাৎ কর্ম অধিপতি স্বাস্থ্যের ঘরে গিয়ে নিঃস্বস্ত হয়ে যাচ্ছে। এর মানে হলো আপনার কর্ম আপনার স্বাস্থ্যকে বিরাটভাবে প্রভাবিত করবে। আপনি কাজ করছেন তো কাজ করছেন, শরীরের দিকে কোনো খেয়াল নেই। এরকম যদি হয় তাহলে কিন্তু বিপদ। শরীরকে সবসময় আগে প্রাধান্য দিয়ে যদি কাজ করেন তাহলে সর্বত্রই আপনি সাফল্য লাভ করবেন। এটিই মূলত বোঝায়। অনেকেই বাড়ি গাড়ি যোগ জানতে চায়, বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয় জানতে চাই। তো বাড়ি গাড়ির ঘরের যে অধিপতি, সেই অধিপতিটা কে? এর অধিপতি হচ্ছে শুক্র। শুক্র তুঙ্গি হচ্ছে কোথায়? শুক্র তুঙ্গি হচ্ছে মিনে। তো মিনের ঘরটা হচ্ছে এখানে শুক্রের উচ্চস্থান এবং এখানে বৃহস্পতি নিজের ঘরে, এখানে বৃহস্পতি থাকে এবং এখানে আবার আপনার নক্ষত্র অধিপতি এখানে নিচস্থ হয়। তো এটা একটা জটিল খেলা এখানে। তো আমি বলবো যে যদি আপনি নমনীয় হন, ভক্তিমান হন, তাহলে আপনার জীবনে সুখ, যানবাহন, গৃহযোগ এগুলো এমনিতেই লাভ হবে। আর যদি আপনি অনমনীয় হন, অনেক বেশি চালাক চতুর হন, তাহলে এই সব কিছুই আপনি থাকা অবস্থায়ও হারাতে পারেন, এই সম্ভাবনা থাকবে। এখানে তুঙ্গি হয় শনি। এই শনি হচ্ছে অষ্টমপতি হিসেবে আসতে পারে, আবার সপ্তমপতি হিসেবে আসতে পারে। অর্থাৎ আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্মান, যশ, খ্যাতি, মোট কথা সকল সুখ শান্তি, গৃহযোগ, বাড়ি গাড়ি যোগ, এই সব কিছুর সমৃদ্ধির মূল কারণ হতে পারে কে? আপনার জীবনসঙ্গী অথবা আপনার ব্যবসা। এই দুইটার যে কোনো একটা অথবা উভয়ই আপনার জীবনে সকল কিছু দিতে পারে, মানসিক শান্তি দিতে পারে। এই ঘরে আবার শনি নিঃস্বস্তও হয়। এখানে শনি তুঙ্গি হয়, এখানে রবি নিঃস্বস্তও হয়। অতএব আপনার কর্মক্ষেত্র কিন্তু ড্যামেজ করে দিতে পারে। আপনার কর্মক্ষেত্র যদি ভালো না হয় তাহলে আপনার মানসিক শান্তি টোটালি শেষ। আর দশম ঘর, কর্মঘরে গিয়ে শনি নিঃস্বস্ত হয়ে যায়, তার মানে হলো সপ্তমপতি নিঃস্বস্ত হচ্ছে কর্মঘরে। অর্থাৎ আপনি যদি আপনার কর্মক্ষেত্রে ব্যবসার সাথে কাজও করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, তাহলে কিন্তু আপনি ওই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন, এই সম্ভাবনা আছে। এবং একই সাথে আরেকটা কথা বলা যায় যে আপনার জীবন সঙ্গীর সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনি কর্মক্ষেত্রে কখনোই সাফল্য লাভ করতে পারবেন না। কারণ আপনার কর্মক্ষেত্রে আপনার জীবনসঙ্গী নিঃস্বস্ত হয়ে পড়ে, অর্থাৎ তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে সে আপনার কর্মকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এবং আপনি বিপদে পড়বেন। এখন আমরা দেখে নেব আয় ভাব। আমরা সবসময় প্রাপ্তি যোগ নিয়ে চিন্তিত থাকি, আয় ভাব জানতে চাই। তো দেখি আয় ভাবে কী অবস্থা। আয় ভাবের অধিপতি শুক্র। এই শুক্র তুঙ্গি হয় ভাগ্যঘরে। অর্থাৎ আপনার আয় মূলত বৃদ্ধি পায় ভাগ্যগত কারণে। তাহলে আমরা অবশ্যই ধর্মভাবকে বৃদ্ধি করব, নিজের ভাগ্য বর্ধনের জন্য ভক্তিভাবকে প্রবল করব, তাহলেই আমার ইনকাম বেড়ে যাবে, প্রাপ্তিযোগ বেড়ে যেতে পারে। এই শুক্র নিঃস্বস্ত হয় কোথায়? প্রচেষ্টার ঘরে, কন্যাতে নিঃস্বস্ত হয়। এর অর্থ হলো আপনার প্রাপ্তিযোগ হ্রাস পাবে তখন যখন ওখানে 3 তারা আছে, সেই 3 তারার বৈশিষ্ট্য হ্রাস পাবে। যেমন এখানে আছে খেমতারা, অর্থাৎ সাফল্য ও সুখ যখন আপনার জীবনে আস্তে আস্তে চলে যেতে থাকবে, আপনার সাফল্যের কারণ কি সেটি জানবেন। এই সাফল্য এবং সুখের কারণ তারা যখন হারিয়ে যেতে থাকবে, আপনার অর্থ আয়ের ক্ষমতাও কমে যাবে তখন। তারপরে এখানে আছে সাধক তারা, অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য যে টার্গেট করে এগিয়ে যাওয়া এবং স্থিরতা, সেটি যখন আপনি আস্তে আস্তে হারাবেন, আপনার প্রাপ্তিযোগ কমতে শুরু করবে। আর এখানে আছে আরেকটা তারা
সেটি হচ্ছে প্রত্যরিতার অর্থাৎ বিপক্ষ। যখন আপনার সামনে আপনার বিপক্ষ শক্তি এসে দাঁড়াবে তখন আপনার এই আয়ের পরিমাণ কমতে শুরু করবে। অর্থাৎ প্রতিযোগিতা যখন শুরু হবে, প্রতিদ্বন্দ্বী যখন আপনার সামনে এসে হাজির হবে, তখনই মূলত আপনি এই আয় সংক্রান্ত সমস্যায় পড়বেন। এটি কিন্তু আপনি বুঝতে পারলেন। এখন আমরা একটু দেখে নেব রোগ ব্যাধি। আমরা জানতে চাই যে রোগ ব্যাধি আমাদের জীবনে কীরকম প্রভাব ফেলে। এখানে দেখতে পাচ্ছি রোগ ব্যাধির অধিপতি বৃহস্পতি, সে তুঙ্গি হয় আপনারই এই রাশিতে তুঙ্গি হচ্ছে রোগ ব্যাধির অধিপতি। অর্থাৎ আপনি জন্ম সময় থেকে আপনার মধ্যে সংগ্রাম করার মানসিকতা আছে, আপনার সাথে মানুষের এমনিতেই যেন শত্রুতা হয়ে যায়। আবার আপনি শত্রুঞ্জয়ী আর শত্রুর উপর বিজয় লাভ করতে পারেন, শত্রুঘ্ন বলা যায়। শত্রুর উপর বিজয় লাভ করার ক্ষমতা আপনার থাকবে, সকল প্রকার রোগ ব্যাধির উপরে বিজয় লাভ করার ক্ষমতা আপনার থাকবে। অর্থাৎ ষষ্ঠপতি এখানে তুঙ্গি অবস্থায় আছে, তার মানে আপনার সুস্বাস্থ্য আপনি অর্জন করতে পারেন, আবার রোগে আক্রান্ত হয়ে ধরাশায়ীও হতে পারেন, এটিও কিন্তু বলা যায় এখান থেকে। তার মানে আপনার সংগ্রাম করার মানসিকতা যদি স্ট্রং হয় তাহলে সকল প্রকার রোগ ব্যাধিও আপনি নির্মূল করতে পারেন। আর যদি এগুলো সহ্য না করতে পারেন, জীবনে হচ্ছে দরিদ্রতা নেমে আসে, ভয় ভীতি নেমে আসে, তাহলে বিপদ আপদ আপনাকে ছেয়ে ফেলবে, নানান রোগে আক্রান্ত হয়ে পড়বেন, এটি বলা যায়। এই ষষ্ঠপতি নিঃস্ত হয় কোথায়? সপ্তমে। অর্থাৎ আপনার জীবনে যত রকমের বিপদ আপদ আছে আসবে কোথা থেকে? সংসার থেকে, আপনার ওয়াইফ থেকে। এখানে এই আপনার জীবনের ওয়াইফ বা ওয়াইফ ম্যাটেরিয়াল বা হচ্ছে স্পাউস, জীবনসঙ্গী, এরা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এরা কর্মক্ষেত্র বিপদ ঘটাতে পারে, আবার আপনার শত্রু তৈরি করতে পারে, নিজেই শত্রু হয়ে যেতে পারে, আপনার জীবনের পতন ঘটিয়ে দিতে পারে। এটি কিন্তু আপনি জানলেন। তো আশা করি আপনি এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন। আমি এই ভিডিও নিয়ে আলোচনা করলে আরও অনেক আলোচনা করতে পারবো, দীর্ঘক্ষণ আলোচনা করা সম্ভব, কারণ এটা তো একটা অ্যানালাইসিস, দেখছি বলছি এরকম। তো আপনারা ধৈর্য সহকারে শুনলেন, শেষ পর্যন্ত দেখেছেন কিনা জানি না। আমি প্রতিটা ভিডিও শেষে একটা করে উক্তি বিশ্লেষণ করে তারপরে শেষ করি। চ্যানেলের বই জ্ঞানবাণী বই, তো সেই বই থেকে আমি এখন একটা উক্তি বিশ্লেষণ করব, আপনারা যদি শুনতে চান শুনতে পারেন। তো উক্তিটা আমি পড়ে শোনাচ্ছি। উক্তিটা হচ্ছে 23 নম্বর উক্তি। গাছের পাতার সৌন্দর্য যা চোখে পড়েছে, সুন্দর মনের মানুষও সেই খুঁজে পাবে। অত্যন্ত সিম্পল একটা কথা, গাছের পাতা সৌন্দর্য, গাছের পাতা সৌন্দর্য আর এমন কি, তাই না? এখানে আসলে বোঝাতে যাচ্ছে যে ব্যক্তি গাছের পাতা অর্থাৎ যা কেউ খেয়ালও করে না, এর মধ্যেও সৌন্দর্য আছে, এই বিষয়টা যে লক্ষ্য করে, যা চোখে পড়ে, অন্য মানুষের মন কতটা সুন্দর সে কিন্তু সেটি অতি সহজেই বুঝতে পারে। অর্থাৎ গাছের সাথে, প্রকৃতির সাথে যার গভীর সম্পর্ক, যে প্রকৃতিকে উপলব্ধি করতে পারে, যে তার সৌন্দর্যকে অবলোকন করতে পারে, অনুভব করতে পারে, তার জন্য সুন্দর মনের মানুষ খুঁজে বের করা কঠিন মোটেই না। এটিই মূলত এর মূল কথা। আপনারা হয়তো এর থেকে আরও নিজেরা আরও ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমি জাস্ট দুই কথাই এর গভীর অর্থ কী সেটি বুঝালাম। তা আমি এই আলোচনা এখানে শেষ করছি। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের বেসিক কথাগুলো আমি আপনাদের শোনালাম পড়ে। আপনারা তো এর আগে রাশিফল পেয়েছেন, কয়েকটা মাস পেয়েছেন, সামনে তো অনবরত পাবেন। এইটা যেহেতু বেসিক ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আপনার নিজস্ব কোনো কথা থাকলে কমেন্ট করবেন, আমি নেক্সট রাশিফল বলার সময় আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর ওর ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।